সুপ্রিয় ভট্টাচার্যের কলমে আজকের লেখা যোগ্য অযোগ্য। সময়টা তখন 2016। আমি টাকি কলেজে থার্ড ইয়ারে ইংরেজি নিয়ে পড়ি। সুস্মিতাও ওই একই কলেজে পড়ে। সুস্মিতা তখন আমার মতো কলেজের প্রায় সব ছেলেরই হাত টপ। দেখতে তাকে যেমন সুন্দর, তেমনি কলেজে তার বন্ধুর সংখ্যাও ছিল অনেক। সে অনেকের মধ্যে আমি কেশব সুস্মিতাকে বন্ধুর মতো না ভেবে আলাদা করে পছন্দ করতাম বলে চেষ্টা করতাম তার সাথে কথা বলে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সেটা সাহস করে করতে পারতাম না। কারণ আমি কলেজে ভালো স্টুডেন্ট হলেও আমার স্ট্যান্ডার্ড ছিল সাধারণ মধ্যবিত্তদের মতো। তাই খানিকটা লজ্জার কারণে আর খানিকটা সুস্মিতার যা স্ট্যান্ডার্ড সেটা আমি মেনটেন করতে পারবো না বলে মনে ইচ্ছে থাকলেও তার সামনে গিয়ে কিচ্ছু বলতে পারতাম না। আমার বন্ধুদের মধ্যে অনেকেই জানতো আমি সুস্মিতাকে পছন্দ করি, কিন্তু সাহস করে তাকে সেটা বলতে পারি না। সেদিন কলেজের একটা অনুষ্ঠানে সুস্মিতার বন্ধুদের সাথে হাসতে হাসতে যখন কথা বলছিল, তখন আমি আমার বন্ধুরা একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বললেও আমার নজরটা ছিল সুস্মিতার হাসি হাসি মুখটার দিকে। আর চোখে সেদিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, ও যখন হাসে তখন শুধু তার ঠোঁট দুটো হাসে না, চোখ দুটো হাসে, যেটা দেখে আমার এই মন এলোমেলো হয়ে গিয়েছিল। ভুলে গিয়েছিলাম আমি কে। সেদিন ক্রমাগত বন্ধুদের উস্কানিতে আস্তে আস্তে এগিয়ে তার সামনে হাজির হয়েছিলাম। আসলে আমার একটা ধারণা ছিল, সুন্দর দেখতে চেহারার মানুষগুলোর মনটাও হয়তো তাদের চেহারার মতোই সুন্দর হয়, কিন্তু সব ক্ষেত্রে যে সেটা হয় না এটা আমার জানা ছিল না। সেদিন সুস্মিতার সামনে গিয়ে যখন দাঁড়ালাম, আমাকে দেখে সে বলল, কিছু বলবে? হ্যাঁ বলে সেদিন বলেছিলাম, তোমাকে কিছু বলতে চাই। সে বলেছিল, বলো। সবার সামনে বলতে একটু ইতস্তত করছিলাম বলে সে বলল, এরা আমার বন্ধু, তুমি যা বলার বলতে পারো, কোনো অসুবিধে নেই। দূরে বন্ধুদের দিকে তাকিয়ে সাহস সঞ্চয় করে বলে দিয়েছিলাম, আজ 1 বছরের বেশি সময় ধরে তোমাকে দেখে আসছি, আমার খুব ভালো লাগে তোমাকে। আমি কি আগামী দিনের সঙ্গী হতে পারি? আমার কথা শুনে কয়েক মুহূর্ত সুস্মিতা আমার দিকে তাকিয়ে থেকে তারপর তার বন্ধুদের দিকে ফিরে, কি বলবি একে? একে বলে আমার জামা প্যান্টের দিকে তাকিয়ে এসে বলেছিল, একই শার্ট প্যান্ট পরে তো রোজ কলেজে আসো, দেখে মনে হয় কোনো বস্তিতে না হলে কোনো গলিতে থাকো, বলে আবার নিজের বন্ধুদের ওপর চোখ ঘুরিয়ে আমার দিকে ফিরে তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, তোমার যা স্ট্যান্ডার্ড তাতে যাকে তাকে ভালো লাগলেই তার সাথে মিশতে হবে, আগামী দিনের সঙ্গী করতে হবে, এই মেন্টালিটিটা পাল্টাও। আমাকে ফলো না করে নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী কাউকে তো খুঁজে নিতে পারো। শুধু পড়াশোনাই ভালো হলে হয় না, আমার মতো মেয়ের সাথে মিশতে গেলে পকেটে টাকা আর চেহারায় চটকদারি থাকা দরকার। যাও এখান থেকে, তা না হলে প্রিন্সিপালকে রিপোর্ট করব। সেদিন মাথা নিচু করে সেখান থেকে চলে এলেও খুব একটা কষ্ট পাইনি, কারণ জানতাম আমার যা স্ট্যান্ডার্ড তাতে আর যাই হোক সুস্মিতাদের মতো মেয়েদের ধারে কাছে যাওয়ার যোগ্য আমি নই। তবুও মনের কোথাও কথাটা সেদিন বলতে পেরে অপমানিত হলেও খানিকটা স্বস্তি পেয়েছিলাম। সুস্মিতার কথাগুলো এমনিতে ঠিক ছিল, তবে কষ্ট একটু পেয়েছিলাম, সেটা আমার চেহারার ধারণাটা ভুল প্রমাণ হওয়ার জন্য। বন্ধুরা প্রতিনিয়ত আমাকে বলতো, তোর মতো ছেলেকে সুস্মিতা না করতে পারবে না, তুই কথা বল। সেদিন সুস্মিতা আমাকে নিজের স্ট্যান্ডার্ড দেখিয়ে দেওয়ার পর থেকেই আমার বন্ধুরা আমার পাশ থেকে সরে গেলেও সুস্মিতা বা তার বন্ধুরা আমাকে ছাড়েনি। যতদিন কলেজে ছিলাম তাকে সঙ্গী করবার অপরাধে আমাকে যেখানে দেখত সেখানেই অপমান করত সবার সামনে। সেই অপমানটা আমার সারা শরীরে জ্বালা ধরাতো, অথচ আমার করার কিছুই ছিল না, মাথা নিচু করে চলে আসা ছাড়া। কারণ ভুলটা আমিই করেছিলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএডে ভর্তি হয়েছিলাম। 4 বছর পর পানিতর হাই স্কুলে ইংরাজির মাস্টারমশাই হিসেবে জয়েন করলাম। সেখানে দীপাও প্যারা টিচার হিসেবে শিক্ষকতা করত। একসাথে চাকরি করতাম বলে টিচার্স রুমে বসে অনেক কথা
আমরা একে অন্যের সাথে শেয়ার করতাম। সেই রকমই একদিন দীপা ক্লাস করে এসে টিচার্স রুমে মাথা নিচু করে বসে আছে দেখে জিজ্ঞাসা করেছিলাম, তোমার শরীর খারাপ লাগছে নাকি? তাহলে হেড স্যারকে বলে বাড়ি চলে যাও। দীপা সেদিন মাথা তুলে বলেছিল, শরীর আমার ঠিক আছে, কিন্তু আমি এখন খুব টেনশনে পড়েছি। বলেছিলাম, টেনশন মানে কি হয়েছে? দীপা গলার স্বর নামিয়ে বলেছিল, আমার দাদা আর বাবা মিলে যা করতে চাইছে তা হয়তো আমাকে এখান থেকে পালাতে হবে, আর তা না হলে আত্মহত্যা করতে হবে। আমি দীপার কথা শুনে অবাক হয়ে বলেছিলাম, সে কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তোমাকে আত্মহত্যা করতে হবে? দীপা কিছু সময় চুপ করে থেকে বলেছিল, তার দাদা বাবা মিলে এমন একজন মাঝবয়সী লোকের সাথে তার বিয়ে দেবে বলে ঠিক করেছে, যার দুটো ছেলে আছে, আর তার বউটাও 1 বছর আগে মারা গেছে। কিছু সময় দীপার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করেছিলাম, কি দেখে তোমার বাবা দাদারা ওই লোকটাকে পছন্দ করলো? দীপা বলেছিল, লোকটার নাকি অনেক টাকা, ইনভার্টার জলকরের সঙ্গে প্রমোটারির ব্যবসাও আছে। সেদিন তাকে ঠাট্টা করে বলেছিলাম, তাহলে আর কি রাজি হয়ে যাও, রাজরানী হয়ে থাকবে। আমার ঠাট্টা করা বলা কথাটা দীপা সেদিন সিরিয়াসলি নিয়ে বলেছিল, লোকটার আগের বউটাও তো নিশ্চয়ই রাজরানী ছিল, তাহলে সে আত্মহত্যা করতে গেলে কেন? সে কি বলে দীপাকে সেদিন বলেছিলাম, তোমার বাবা দাদারা এটা জানে? দীপা হ্যাঁ বলে বলেছিল, ওই লোকটাকে আমি বিয়ে করলে আমার দাদা 5 লাখ টাকা পাবে, সেই জন্যই তাদের এত ইন্টারেস্ট। সব শুনে যখন চুপ করে ভাবছিলাম, এমন বাবা দাদাও হয়, যখন দীপা দুম করে বলে বসেছিল, আপনি তো এখনো বিয়ে করেননি, তাহলে কি কেউ আপনার অপেক্ষায় আছে? যেই বলেছি না না সেরকম কিছু না, সঙ্গে সঙ্গে দীপা বলেছিল, তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারেন না? আমি অবাক হয়ে দীপার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলেছিলাম, দেখো আমার বাবা মা আছেন, তারা মেয়ে দেখছেন। দীপা তখন একদম সরাসরি বলে দিল, আপনার বাড়ির ঠিকানাটা দিন, আমি গিয়ে আপনার বাবা মার সাথে কথা বলবো। দীপাকে ওই মুহূর্তে বোঝাবার চেষ্টা করে বলেছি, দেখো আমরা একই স্কুলে চাকরি করি, তাও গ্রামের স্কুল। তুমি যেটা বলছো সেটা করলে উল্টো রিয়াকশান হবে, তাতে হয়তো তোমার আমার দুজনেরই চাকরি ছাড়তে হতে পারে। দীপা তার উত্তরে বলেছিল, আমি তো প্যারা টিচার, যদি আপনার বাবা মাকে রাজি করাতে পারি তাহলে আমি এই চাকরি ছেড়ে দেব। দীপা বুঝতার, কিন্তু সেন্টিমেন্টাল। বাড়ির লোকেদের বিরুদ্ধে গিয়ে যদি সে কিছু করে ফেলে, এই চিন্তা করে আমার বাড়ির ঠিকানাটা সেদিন দীপাকে দিয়েছিলাম। পরদিন সকালে দীপা আমাদের বাড়িতে এসে বাবা মার সাথে দেখা করে তার সব কথা বলার সাথে এও বলেছিল, আজ যদি আপনারা আমাকে ফিরিয়ে দেন তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তাই নেই, কারণ আমার বাড়ির লোক, বিশেষ করে দাদা, তার নিজের লাভের জন্য ওই লোকটার সাথেই আমার বিয়ে দেবেই। যে বাবা মা 1 বছর ধরে মেয়ে দেখে বেড়াচ্ছিলেন, সেই বাবা মা 7 দিনের মধ্যেই দীপার সাথে আমার বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পরে দীপা চাকরি ছেড়ে বাড়িতে সকাল সন্ধে টিউশনি করতে লাগলো। দেখতে দেখতে বিয়েটা আমাদের 3 বছর হয়ে গেছে, একটা মেয়েও হয়েছে। সন্ধেবেলায় স্কুল ফেরত রাস্তার ধারের ফুলের দোকান থেকে প্রতি বুধবার কিছু ফুল কিনতে হয়, বৃহস্পতিবারের পুজোয় লাগে বলে। এই ফুলের সাথে প্রতি সপ্তাহে দীপা খুব পছন্দ করে বলে একটা গোলাপ আর 2 ডজন রজনীগন্ধা স্টিক কিনি। আজও ফুলের দোকানের ছেলেটিকে পুজোর ফুল, একটি গোলাপ আর 2 ডজন রজনীগন্ধা স্টিক দিতে বলে যখন অপেক্ষা করছি, তখন পিছন থেকে মেয়ালি কণ্ঠে কে যেন আমার নাম ধরে কেশব বলে ডাকলো। ঘাড় ঘুরিয়ে দেখি রাস্তার ওপার থেকে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে এগিয়ে আসছে। কাছে এসে বলল, চিনতে পারছো? এই চেহারা কখনো ভোলা যায়? চিনতে পারলেও না চেনার ভান করে মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর বললাম, চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক চিনতে পারছি না তো। মেয়েটি এবার হেসে বলল,
আমাকে ভুলে গেলে? যাকে তুমি কলেজে সঙ্গী করতে চেয়েছিলে, আমি সেই সুস্মিতা। ভুরু কুচকিয়ে বললাম, ও আচ্ছা, এবার মনে পড়েছে। সুস্মিতা জিজ্ঞাসা করলো, এখন তুমি কি করছো? বললাম, একটা স্কুলে মাস্টারি করি। সে ফুলের দোকানের দিকে তাকিয়ে বলল, বিয়ে করেছো? হ্যাঁ, তোমার কথা মতো নিজের স্ট্যান্ডার্ড খুঁজে নিয়েছি বলে বললাম। তার জন্যই তো ফুল কিনতে এসেছি বলে জিজ্ঞাসা করলাম, তুমি ভালো আছো তো? কোনো ভনিতা না করেই সে বলল, না। বললাম, সে কি, তোমার মতো সুন্দরী ভালো নেই? সে বলল, 3 বছর আগে আমার বিয়ে হয়েছিল। হাজব্যান্ডের সঙ্গে বনিবানা হয়নি বলে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন আমি একাই থাকি। যাবে নাকি আমার ফ্ল্যাটে? ফুলের দোকানের ছেলেটি ফুলগুলো প্যাকেট করে দিয়ে বলল, স্যার আপনার ফুল। ছেলেটির ফুলের দাম মিটিয়ে প্যাকেটটা হাতে নিয়ে সুস্মিতার দিকে তাকিয়ে বললাম, না, আমার স্ত্রী আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে, আর দেরি করব না, যাই। তুমি ভালো থেকো বলে বাড়ির দিকে পা বাড়িয়ে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে ভাবতে লাগলাম, সুস্মিতা সেদিন ঠিকই বলেছিল, আমি কোনো দিক দিয়েই তার যোগ্য নই। কিছু দূর গিয়ে পিছন ফিরে দেখি সুস্মিতা তখনও আমার দিকে তাকিয়ে আছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে মেয়েটাকে কোলে নিয়ে ঘরের মধ্যে খেলা করছিলাম। দীপা চায়ের কাপ হাতে নিয়ে ঘরে ঢুকে চায়ের কাপটা ড্রেসিং টেবিলের ওপর রেখে রজনীগন্ধার স্টিকগুলো হাতে নিয়ে ফুলদানিতে রাখার আগে আমার দিকে ফিরে হেসে ফুলগুলো সাজাতে সাজাতে বলল, গোলাপটা আমার চুলে গুজে দাও তো। আমি মেয়েটাকে ঘরের মেঝেতে রেখে গোলাপটা হাতে নিয়ে দীপার চুলে গুজে দিতে দিতে ভালোবাসার সাগরে হারিয়ে যেতে লাগলাম। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।